গর্ভাবস্থা বিভিন্ন রক্ত যেতে চায়, এই রক্ত যাওয়াটা কি ম্যাডাম এটা কি স্বাভাবিক নাকি এটা খুবই কোনো বিপজ্জনক চিহ্নের ভিতরে পড়ে? শেষের দিকে অর্থাৎ শেষ 3 মাসে যদি রক্ত যায় অবশ্যই বিপজ্জনক চিহ্ন। এটাকে বলে থাকি এপিএইচ, অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, এবং দুটো কারণে এটা হয়। একটা হলো গর্ভফুল যদি নিচে থাকে সেটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া, আরেকটা হচ্ছে গর্ভফুল যদি অকালেই আলাদা হয়ে যায়। গর্ভাবস্থায় হচ্ছে আসলে অ্যাসিডিটি কিন্তু কমে যায়, কিন্তু আমরা জানি যে এক ধরনের পরিবর্তন হয় খাদ্য নালীটা এবং খাদ্যথলির মাঝখানে যে দরজা থাকে বা কপাটিকা থাকে সেটা একটু ফাঁক হয়ে যায়, এবং যার কারণে খাদ্যথলি থেকে খাবার উল্টো দিকে খাদ্য নালীর দিকে স্বাভাবিকভাবে চলে আসে, এবং এই জন্যই জ্বালা পোড়া হয়। তো পেশেন্টদেরকে আমরা বলি একটু পানি খাবে, অল্প করে খাবার ঘন ঘন খাবে, একবারে বেশি খাবার খাবে না, আর প্রয়োজনে আমরা হচ্ছে কিছু মেডিসিন দিয়েও তাদেরকে সাহায্য করে থাকি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে মেডিভয়েসের নিয়মিত স্বাস্থ্য কথন অনুষ্ঠানে স্বাগতম। আজকে আমরা কথা বলবো গর্ভাবস্থায় বিভিন্ন সমস্যা এবং এই বিষয়ে করণীয় নিয়ে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর আয়েশা সিদ্দিকা পুরবী, কনসালটেন্ট, গাইনি অ্যান্ড অবস, ঢাকা মেডিকেল কলেজ। ম্যাডাম, আপনাকে মেডিভয়েস স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। তো ম্যাম, প্রথমে আমরা জানতে চাবো যে গর্ভাবস্থায় একজন মায়ের কি কি ধরনের সমস্যা হতে পারে, এবং ওই বিষয়ে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করবো এবং তার প্রাইমারি ট্রিটমেন্ট কখন হসপিটালে আসবে। আচ্ছা ম্যাম, প্রথম জানতে চাবো যে আসলে গর্ভাবস্থায় একজন মায়ের কোন কোন সমস্যাগুলো হতে পারে? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে গর্ভাবস্থায় একজন মায়ের বা একজন মেয়ের বিভিন্ন, আমরা গর্ভাবস্থাকে আসলে ভাগ করে থাকি প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, তৃতীয় 3 মাস, এইভাবে স্বাভাবিক কিছু ছোটোখাটো সমস্যা নিয়ে আসে আর কিছু জটিলতা বা কমপ্লিকেশনস নিয়ে আসে। তো স্বাভাবিক যে লক্ষণগুলো মোটামুটিভাবে আমরা বলতে পারি সব ধরনের মহিলারা বা মেয়েরা ফিল করে, সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমত হলো বমি ভাব বা কারো কারো বমি হতে থাকে, মাথা ঘোরা, খাবারের অরুচি। দ্বিতীয়ত হচ্ছে তাদের কনস্টিপেশনের বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, যেহেতু তারা আসলে খেতে পারে না, এবং কিছুটা ফিজিওলজিক্যাল চেঞ্জ বলি আমরা, অর্থাৎ গর্ভকালীন সময়ে শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। এক ধরনের পরিবর্তনের কারণে জিআইটি মোটিলিটি কমে যায় এবং সেই কারণে কনস্টিপেশন হয়। এছাড়াও তারা নিয়ে আসে হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া, এই সমস্যা অনেকে বলে থাকে। এটাও কিন্তু আমরা ফিজিওলজিক্যাল বা স্বাভাবিক অনুভূতি বলে থাকি, এটাকে আমরা কোনো রোগ বলে ডায়াগনোসিস করি না। তাছাড়া ছোটোখাটো আরও কিছু প্রবলেম নিয়ে আসে, যেমন অনেকেই বলে যে তার গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়ে গিয়েছে বা বুক জ্বলা, গলা জ্বলা এগুলো বেড়ে গিয়েছে। মোটামুটি এগুলো কিছু কমন সিমটম নিয়েই আমাদের কাছে আসে। ধন্যবাদ ম্যাডাম, বিভিন্ন সমস্যাগুলো আমরা জানলাম। এখন জানবো যে আমরা এই যে কোনো মা যদি তার গর্ভাবস্থা বিভিন্ন বমি বা এই রিলেটেড সমস্যাগুলো তার হয়, সো এক্ষেত্রে তার প্রাইমারি ট্রিটমেন্ট বা কোন ধরনের সমস্যাগুলো হতে পারে এই কারণে, বা তার চিকিৎসাটা কীভাবে সে নিতে পারে? যেটা হচ্ছে বমির কথা আমরা বললাম, বা আমরা আমাদের মেডিকেল ভাষা হলো মর্নিং সিকনেস, তারা ঘুম থেকে উঠেই তাদের রুচিটা খুব কম থাকে, বমি ভাব থাকে এবং বমি করে প্রায়ই। তো অতিরিক্ত যদি কারো বমি হয়, যা কিনা তার শরীরে পানি শূন্যতা সৃষ্টি করে বা তাকে এত দুর্বল করে ফেলে যে সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, সেই ক্ষেত্রে আমাদের কাছে যখন তারা আসে তখন তাদেরকে আমরা দেখি যে তাদের প্রেশার কেমন আছে, তাদের শিরার গতি কেমন, এবং এই ক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে শুকনো খাবার খেতে, কারণ শুকনো খাবারে বমিটা কম হয়। আর আমরা কিছু অনেক সময় মেডিসিনও দিয়ে থাকি। এছাড়াও আমরা তাদেরকে কাউন্সিলিং বা তাদের যে কম্পেনিয়ন আসে, হাজব্যান্ড হোক বা মা হোক বা শাশুড়ি হোক, তাদেরকে বলি যে একটু সহানুভূতি প্রদর্শন করতে, এবং আমরা তাদেরকে পরিপূর্ণ ব্যাখ্যা দিই যে এটা সাময়িক সমস্যা, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এবং এটা কোনো অসুখ নয়, আপনাদের কিছুদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। তো এভাবে করে তাদেরকে আমরা কিছুটা সাহস দিয়ে থাকি এবং চিকিৎসা দিয়ে থাকি।
আর যদি আমরা দেখি যে এই বমিটা অতিরিক্ত মাত্রায় হচ্ছে, যে যা কিনা তার প্রেশার কমিয়ে দিচ্ছে, তার শরীরে পানি কমিয়ে দিচ্ছে, এবং আমরা পরীক্ষা করে দেখছি যে তার শরীরে খনিজ লবণ, পানি কমে যাচ্ছে, তার প্রস্রাব কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা চিকিৎসা দিই, তাদেরকে ভর্তি করে রাখি হসপিটালে এবং শিরার মাধ্যমে স্যালাইন দেই, বমির ওষুধ দেই, এবং আস্তে আস্তে এটা রিকভারি হলে আবার ছুটি দিয়ে দেওয়া হয়। ম্যাম, এটা কি কোনো বিপজ্জনক চিহ্ন, মানে গর্ভাবস্থার বিপজ্জনক চিহ্নের ভিতরে কি এটা পড়ে? যদি অতিরিক্ত বমির কারণে, আমি যেটা অলরেডি বললাম যে তার প্রেশারটা এত কমে যাচ্ছে বা কিডনির পানির পরিমাণ অর্থাৎ প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, সেক্ষেত্রে হ্যাঁ, এটা অবশ্যই বিপজ্জনক চিহ্ন। বা যেখানে আমরা পরীক্ষা করে দেখি যে খনিজ লবণ কমে যাচ্ছে, এগুলো যদি সময় মতো কারেকশন করা না হয় তাহলে সেটা মায়ের জন্য, জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাব যাদের হয়, সেক্ষেত্রে তারা প্রাইমারি ট্রিটমেন্ট হিসেবে কি ট্রিটমেন্ট নিতে পারে বা কখন হসপিটালে তারা আসবে? গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাব হওয়া, আমি বলেছি যে এটা প্রাথমিকভাবে হচ্ছে এটা স্বাভাবিক একটা পরিবর্তন। আমরা জানি গর্ভাবস্থায় শরীরের ভিতর অনেক ধরনের অ্যানাটমিক্যাল, ফিজিওলজিক্যাল পরিবর্তন আসে। যেহেতু আমরা যেটাকে বলে থাকি যে জরায়ু বা বাচ্চা দানি, সেটা একটু বড় হয় এবং সামনের দিকে নর্মাল যে পজিশন অ্যান্টিভার্টেড, এটা আরও বেড়ে যায় এবং এটা প্রস্রাবের থলির উপরে একটু চাপ দিয়ে থাকে, এই জন্য স্বাভাবিকভাবে তার প্রস্রাবের গতি বৃদ্ধি পায়। এছাড়াও আমরা বলি যে গর্ভাবস্থায় কনজেশন বা রক্ত চলাচল শরীরে সর্ব অঙ্গে বৃদ্ধি পায়, তেমনি প্রস্রাবের থলিতেও বৃদ্ধি পায়, সেই কারণেও কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে। এক্ষেত্রে এটাকে আমরা স্বাভাবিকভাবে ধরে নিই, কিন্তু আমরা পাশাপাশি গর্ভাবস্থায় ইউরিনের ইনফেকশন বলে একটা সমস্যা হয়, সেই জন্য আমরা পেশেন্টদেরকে একটা ইউরিন আরই পরীক্ষা করে দিয়ে দেখি যে এটা স্বাভাবিক অবস্থা নাকি এখানে কোনো ইনফেকশন আছে। যদি দেখি স্বাভাবিক অবস্থা, পেশেন্টদেরকে শুধু আমরা কাউন্সিলিং করি বা বুঝিয়ে দিই যে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, 3 মাস হওয়ার পরে এটা স্বাভাবিকভাবে কারেক্টেড হয়ে যাবে। আর যদি আমরা কোনো ইনফেকশন পাই তাহলে তাকে প্রয়োজন মতো বা যেই অ্যান্টিবায়োটিকের কাজ হবে, আমরা কালচার সেন্সিটিভিটি টেস্ট করে তাকে প্রপার অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। আচ্ছা ম্যাডাম, তার মানে ম্যাম গর্ভাবস্থায় বেশি বেশি প্রস্রাব হওয়া, এটাও কি ডেঞ্জার সাইনের ভিতরে পড়বে নাকি? প্রাথমিক অবস্থায় যেটা হয় ঘন ঘন হওয়া, সেটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কারণ নেই, কিন্তু তার সাথে যদি তলপেটে ব্যথা থাকে, জ্বর থাকে, ব্যথাটা তলপেট থেকে পেছন দিকে কোমরের দিকে যাচ্ছে, এই ধরনের কোনো লক্ষণ থাকে, বা প্রস্রাব করতে গেলে মারাত্মক জ্বালাপোড়া হতে থাকে, অনেক সময় প্রস্রাবের সাথে রক্তের মতো দেখা যায়, তাহলে অবশ্যই এটা ক্ষতিকর হতে পারে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাম, আমরা এখন জানতে চাবো গর্ভাবস্থায় অনেকের বুক জ্বালাপোড়া, ক্ষুধা মন্দা হতে পারে, এই রিলেটেড সমস্যাগুলোর জন্য কি ধরনের ট্রিটমেন্ট সে নিতে পারে বা কখন হসপিটাল আসবে বা বাসায় চিকিৎসা নিতে পারে? এই সমস্যাটাও আসলে একটা সাধারণ সমস্যা। গর্ভাবস্থায় হচ্ছে আসলে অ্যাসিডিটি কিন্তু কমে যায়, কিন্তু আমরা জানি যে এক ধরনের পরিবর্তন হয়, খাদ্য নালীটা এবং খাদ্যথলির মাঝখানে যে দরজা থাকে বা কপাটিকা থাকে, সেটা একটু ফাঁক হয়ে যায় এবং যার কারণে খাদ্যথলি থেকে খাবার উল্টো দিকে খাদ্য নালীর দিকে স্বাভাবিকভাবে চলে আসে এবং এই জন্যই জ্বালাপোড়া হয়। তো পেশেন্টদেরকে আমরা বলি একটু পানি খাবে, অল্প করে খাবার ঘন ঘন খাবে, একবারে বেশি খাবার খাবে না, আর প্রয়োজনে আমরা হচ্ছে কিছু মেডিসিন দিয়েও তাদেরকে সাহায্য করে থাকি। ধন্যবাদ ম্যাডাম। ম্যাম, এক্ষেত্রে হচ্ছে অনেকের দেখা যাচ্ছে গর্ভাবস্থায় অতিরিক্ত ঘাম হয়, এটা কি স্বাভাবিক নাকি এটা গর্ভাবস্থায় কোনো সমস্যার ভিতরে পড়বে? খুব বেশি যদি আসলে ঘাম হয় তাহলে তো আমরা একটু চিন্তা করতেই পারি। সেই ক্ষেত্রে আমরা তার প্রেশারটা চেক করি, যে প্রেশার যদি স্বাভাবিক থাকে, অনেক সময় পেশেন্ট যদি একটু স্বাস্থ্যবান হয়, মানে ওজন যদি বেশি থাকে তাদের হতে পারে। আবার অনেক সময় আমরা দেখি যে মেটাবলিক ডিসঅর্ডার, যেমন ডায়াবেটিস বা থাইরয়েড, এই ধরনের যদি রোগ থাকে সাথে, তাহলে কিন্তু হতে পারে। তো আমরা হচ্ছে সেটাকে একেবারে ফেলে দিই না, রোগীর কথা শুনে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনে 2-1টা পরীক্ষার মাধ্যমে দেখিনি যে আসলে সেটা কত দূর, এটা কি অসুখের কারণেই হচ্ছে নাকি স্বাভাবিকভাবে হচ্ছে। তবে যেহেতু গর্ভাবস্থা এমন একটা অবস্থা যে এখানে আসলে 2জন মানুষকে নিয়ে আমরা ডিল করি,
মা এবং বাচ্চা, এবং দুজন মানুষের কিন্তু বিপাক ক্রিয়া চলতে থাকে সমভাবে। এবং আমরা আরও জানি যে গর্ভাবস্থায় শরীরে সমস্ত হরমোনগুলো বৃদ্ধি পায়, তাদের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, এত কিছুর ফলাফল হিসাবে কিন্তু বিপাক ক্রিয়াও বৃদ্ধি পায় এবং ঘামটাও বৃদ্ধি পেতে পারে। অনেকের ক্ষেত্রে ম্যাম দেখা যায় গর্ভাবস্থায় অনেক প্রচণ্ড মাথা ব্যথা করে, মানে মাথার ব্যথার সমস্যা নিয়ে অনেকে আসে। এক্ষেত্রে এটার মাথা ব্যথা করলে কি তাকে হসপিটালে চলে আসতে হবে, ডাক্তারকে দেখাতে হবে, নাকি সে বাসায় কোনো এর প্রাইমারি ট্রিটমেন্ট নিতে পারে, বা এই ব্যাপারে ম্যাম যদি বলতেন। মাথা ব্যথা যেটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর আমরা বলে থাকি, আর আমাদের দেশে সবচেয়ে বেশি, সেটা হলো 7 মাসের পরে। 7 মাসের পরে মাথা ব্যথাটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখে থাকি, কারণ এই সময় যদি তার প্রেশার বেশি থাকে, মাথা ব্যথা থাকে, আমাদের দেশে খুবই সাধারণ বা কমন একটা রোগ হচ্ছে প্রি-এক্লাম্পসিয়া, এবং এই রোগের অত্যন্ত জটিল এবং রোগীর মায়ের এবং বাচ্চার মৃত্যুরও ঝুঁকি থাকে। আরও অনেক ধরনের কঠিন জটিলতা হয়ে থাকে, যার ফলে তাদেরকে সুস্থ করা বা তাদেরকে বাঁচিয়ে রাখা অনেক সময় খুব কঠিন হয়ে যায়। তো 7 মাসের পরে যদি কারো তীব্র মাথা ব্যথা থাকে, তার সাথে প্রেশার বেশি থাকে, চোখে ঝাপসা দেখে, তার গায়ে পানি আসে, এই ধরনের লক্ষণ থাকে, তাহলে অবশ্যই তাকে হসপিটালে আসতে হবে। আর প্রাথমিক দিকে অনেক সময় পেশেন্টরা, বিশেষ করে প্রথম 3 মাসে মাথা ব্যথার কথা বলে থাকে, এটা আসলে প্রথম 3 মাস যেহেতু তাদের খাবারের রুচি কম থাকে, খেতে পারে না, তাদের হচ্ছে ঘুমটাও একটু ডিস্টার্ব হয়, একটু আধটু হতে পারে, সেই জন্য খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়া দরকার নেই, তারা একটু বাসাতেই প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। অনেকের ক্ষেত্রে গর্ভাবস্থায় দেখা যায় ম্যাডাম কোষ্ঠকাঠিন্যের একটা কমন সমস্যায় তারা ফেস করে, এক্ষেত্রে তাদের প্রাইমারি ট্রিটমেন্টটা কীভাবে হতে পারে ম্যাম? এটাও হচ্ছে গর্ভকালীন সময়ের একটা স্বাভাবিক সমস্যা, তো এটাকেও আমরা আসলে রোগ বলতে রাজি নই। স্বাভাবিক কিছু গর্ভকালীন অবস্থায় মা এবং বাচ্চাকে সুস্থ রাখার জন্য যে শরীরে কিছু পরিবর্তন হয়, তাতে আমরা জানি যে খাদ্য নালী থলির যে গতি, নর্মাল যে গতিটা থাকে, নড়াচড়ার গতি, এটাকে আমরা বলি পেরিস্টালসিস, সেটা কমে যায়, এবং এই কারণে কনস্টিপেশনটা অনেক বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা মাকে বলি যে ফাইবার জাতীয় খাবার বা আঁশ জাতীয় খাবার বেশি খাবে, সবজি বেশি খাবে, যদি সে দুধ হজম করতে পারে তাহলে দুধ খাবে ল্যাক্সেটিভ হিসেবে, এবং এত কিছুর পরেও যদি তার খুব কষ্ট হয় তাহলে আমরা একটু ল্যাক্সেটিভ জাতীয় কিছু মেডিসিন দিতে পারি, এবং আমরা এসবগুলো সাজেস্ট করে থাকি। ধন্যবাদ ম্যাডাম। এরপর অনেক সময় দেখা যায় গর্ভাবস্থায় অনেকে বিভিন্ন ধরনের স্কিনের সমস্যা দেখা যায়, যেমন চুলকানি, এই রিলেটেড সমস্যাগুলো ম্যাডাম তারা কিভাবে ম্যানেজ করবে? চুলকানিটাকে আমরা আসলে গর্ভাবস্থায় চুলকানিকেও আমরা অনেকভাবে ভাগ করতে পারি। পেশেন্টকে দেখে যদি অনেক সময় দেখা যায় যে জাস্ট এটা এক ধরনের অ্যালার্জি, কোনো চর্মে কোনো অন্যান্য রোগের কোনো লক্ষণ নেই, তাহলে আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিয়ে থাকি। তবে আমাদের মাথায় একটা জিনিস থাকে, গর্ভাবস্থায় একটা স্পেশাল বা বিশেষ ধরনের কিন্তু চুলকানি হয়, এটাকে আমরা বলে থাকি প্রেগনেন্সি জন্ডিস বা প্রেগনেন্সি হেপাটাইটিস। এটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের জন্য হয়ে থাকে। পিত্তনালীতে কিছুটা ব্লকেট সৃষ্টি হয়, যার জন্য পিত্ত লবণগুলো হজম হতে পারে না, এবং এদের এক ধরনের জন্ডিস দেখা দেয় এবং চুলকানি দেখা দেয়। এই ধরনের হলে আমরা পরীক্ষার মাধ্যমেও বুঝতে পারি, এবং তাদেরকে কিছু আমরা চুলকানির জন্য আরসকল জাতীয় ওষুধ দিয়ে থাকি, এবং তাদেরকে বাচ্চার টেক কেয়ারের জন্য কিছু পরামর্শ দিয়ে থাকি বাচ্চার নড়াচড়ার ব্যাপারে। আর এমনিতে যদি তার চর্মরোগ থাকে তাহলে আমরা চর্মরোগের বিশেষজ্ঞের সাথে পরামর্শ করার উপদেশ দিয়ে থাকি। ধন্যবাদ ম্যাডাম। এরপরে অনেকের ক্ষেত্রে দেখা যায় ম্যাডাম, অনেকে বলে যে পানি কমে যাওয়া বা বেড়ে যাওয়া, এই ব্যাপারটা ম্যাডাম গর্ভাবস্থায় এটার ব্যাপারটা আসলে কীরকমভাবে তারা দেখবে? বেশিরভাগ রোগী আমাদের কাছে আসে আলট্রাসোনোগ্রাম ফাইন্ডিংস নিয়ে। এখন যেহেতু আলট্রাসোনোগ্রাম খুবই অ্যাভেলেবেল, পেশেন্টরা বলে যে পানি কমে গিয়েছে বা কেউ কেউ বলে বেড়ে গিয়েছে, তখন আমরা তাদেরকে আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখি। যদি সত্যি আমাদের কাছে মনে হয় পানি কমে গিয়েছে, তাহলে তার কেন কমে গেল কারণগুলো আমরা অনুসন্ধান করি এবং সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি। পানি কমে গেলে আমরা তাদেরকে, যদি তার প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, অথবা পুষ্টিহীনতার জন্য হতে পারে, বিশ্রামের অভাবের জন্য হতে পারে, সেগুলো কারেকশন করি। আর যদি পানি বেড়ে গিয়ে থাকে তাহলে সেইটার জন্য আমরা তাকে কিছু, সেক্ষেত্রেও আমরা কিন্তু পানি অতিরিক্ত বেড়ে গেলে আমরা বলি যে বাচ্চার কোনো সমস্যা থাকতে পারে,
ভালো আলট্রাসোনোগ্রাম করে দেখি বাচ্চাটা কেমন আছে, তার কোনো ত্রুটি আছে কিনা, বা ডায়াবেটিসের কারণেও এটা হতে পারে। ডায়াবেটিস থাকলে সেটাকে নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করি এবং তাদেরকে পরামর্শ দিই যাদের পানি বেশি থাকে যে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন, যে কোনো সময় পানি কিন্তু ভেঙে যেতে পারে। ধন্যবাদ ম্যাডাম। অনেকের ক্ষেত্রে দেখা যায় ম্যাডাম অনেক গর্ভবতী মায়েদের শ্বাসকষ্ট হয় গর্ভাবস্থায়, এটার কারণ কি বা এটার কিভাবে চিকিৎসাটা নিতে পারে? শ্বাসকষ্টের তো আসলে অনেক কারণ আছে, তবে আপনি যেটা বললেন এটার প্রথম কারণ হচ্ছে যে একটা মেকানিক্যাল স্পেস অকুপাইং অবস্থা হচ্ছে গর্ভাবস্থা। তার যেহেতু পেটে নর্মালি তো বাচ্চা থাকছে না, ইউটারাসটা এত বড় থাকছে না, সে অনেকটাই জায়গা দখল করে আছে, তো এখানে কিন্তু সে কিছুটা হার্টকে প্রেশার দেয়, তো সেই ক্ষেত্রে তার কিছুটা ডিস্ট্রেস হতে পারে এক। দ্বিতীয় হচ্ছে যে তার কিন্তু সর্দি ঠান্ডার জন্য হতে পারে, বা তার আগে থেকে যদি শ্বাসকষ্ট থাকে, বা নতুন করেও কিন্তু শ্বাসকষ্ট বা অ্যাজমা হতে পারে। এবং হচ্ছে আর লাস্টলি হলো যে তার হলো যদি রক্ত অনেক পরিমাণ কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু পেশেন্টরা এটা একটা লক্ষণ নিয়ে আসে যে তাদের খুব শ্বাসকষ্ট হচ্ছে। হয়তো আমরা পরীক্ষা করে দেখি যে তার শরীরে রক্তের মাত্রা খুবই কম, তো যেই প্রবলেমটা বা যে কারণ হিসেবে তারা আমাদের কাছে আসে, আমরা সেই কারণ ধরে চিকিৎসা করি। ধন্যবাদ ম্যাডাম। এছাড়া অনেক মায়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের গর্ভাবস্থায় চোখে ঝাপসা দেখার একটা সমস্যা অনেকেই ফেস করেন, এই ব্যাপারটা নিয়ে যদি ম্যাডাম বলতেন। গর্ভাবস্থায় ঝাপসা দেখার কারণ বিশেষ করে আমরা প্রথম দিকে বা দ্বিতীয় ট্রাইমেস্টার বা দ্বিতীয় যে 3 মাস আমরা ভাগ করে থাকি গর্ভাবস্থাকে, এই অবস্থায় পেশেন্ট রক্ত শূন্যতার জন্য বা রক্ত স্বল্পতার জন্য ঝাপসা দেখতে পারে, আর পুষ্টিহীনতার জন্য দেখতে পারে, বা ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। কিন্তু বিশেষ করে আমরা 28 সপ্তাহের পরে যেটাকে নিয়ে আমরা কিছুটা ভয় পাই বলতে পারি, যেটাকে আগেও বললাম যে তার সাথে যদি প্রেশার বেশি থাকে, শরীরে পানি চলে আসে, যেটাকে প্রি এক্লাম্পসিয়া বলা হয়, এবং তার সাথে খিঁচুনি থাকলে এক্লাম্পসিয়া বলা হয়, এই সমস্যাগুলো হলেও কিন্তু পেশেন্ট অনেক সময় পূর্ব লক্ষণ হিসেবে বলে থাকে যে আমি ঝাপসা দেখছি। অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি হতে হবে, এবং এই রোগ আসলে ধরার জন্য পেশেন্টকে কিন্তু নিয়মিত ডাক্তারের চেক আপে থাকতে হবে বা কোনো হাসপাতালের চেক আপে থাকতে হবে, তাহলে হয়তো এই এত দূর যাওয়ার আগেই আমরা রোগটা ধরে ফেলতে পারবো। ধন্যবাদ ম্যাডাম। এরপরে আমরা অনেকের ক্ষেত্রে ম্যাডাম দেখা যায় যে গর্ভাবস্থায় ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে অনেকের ক্ষেত্রে, এইটা ম্যাডাম কিভাবে হতে পারে? এটা আসলে অনেক সময় স্ট্রেসের জন্য হতে পারে, আর হচ্ছে যে অনেক সময় পেশেন্ট কিন্তু আমরা গর্ভাবস্থায় দেখি যে অনেক সময় ইরিটেট থাকে, বিশেষ করে প্রাথমিক দিকে কিন্তু একটু সাইকোলজিক্যাল আপসেট থাকে, বিশেষ করে তার যদি হিস্ট্রি থাকে যে আগে তার মানসিক কোনো হালকা পাতলা সমস্যা ছিল বা ফ্যামিলিয়াল সমস্যা ছিল, বা তার আগের বাচ্চা নিয়ে তার কোনো বাজে একটা অভিজ্ঞতা আছে, যেমন বাচ্চাটা হয়তো মারা গিয়েছে বা এই ধরনের, বা কোনো বাচ্চা হচ্ছে না, অনেক দিন পরে বাচ্চা হচ্ছে, এই ধরনের যদি ঝুঁকিপূর্ণ কিছু ফ্যাক্টর থাকে, তাহলে অনেক সময় এরকম তারা বলতে পারে যে হ্যাঁ ভুলে যাচ্ছি। এটা আসলে আমরা বেশিরভাগই কাউন্সিলিং করে থাকি, তাদেরকে সাহস দিয়ে থাকি যে হচ্ছে আপনি ঠিক হয়ে যাবেন, ভয় পাবেন না, আপনি নিয়মিত ডক্টরের চেক আপে থাকবেন বা কোনো স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্য সেন্টারের তত্ত্বাবধানে থাকবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন, সেফ থাকবেন। জি ম্যাম। এরপরে একটা সমস্যা অনেকের ক্ষেত্রে পাওয়া যাবে, অনেক মা এসে বলে যে তাদের বাচ্চার নড়াচড়াটা কম হচ্ছে বা বেশি হচ্ছে, মানে এই ব্যাপারটা তারা কিভাবে বুঝতে পারবে যে তার বাচ্চাটা ভালো আছে? এটা হচ্ছে আসলে আমরা বাচ্চার নড়াচড়া নিয়ে অনেকেই কমপ্লেন করে, কারণ তাদের যেহেতু ধারণা নেই, তারা বলে যে বাচ্চা হ্যাঁ কম নড়ছে, কিন্তু দেখা যায় যে আমরা হিসাব করে দেখছি যে না ঠিক আছে, বাচ্চার নড়াচড়া ঠিক আছে। আবার অনেকের অনুভূতি কিন্তু এটা ভ্যারি করে, 5 মাস 6 মাসে অনেকে এসে বলে যে আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু দেখা যায় যে আমরা পেটে হাত দিয়ে বুঝতে পারছি বাচ্চা নড়ছে, এমনও হয়, বা আল্ট্রাসাউন্ডের সাহায্যে আমরা বুঝতে পারছি। তবে 32 সপ্তাহের আগে আমরা খুব বেশি বাচ্চার গণনা করতে বলি না, কেননা এই সময়ে বাচ্চাকে আমরা খুব বেশি সেফ সাইড, আমাদের আসলে টার্গেটটা কি, টার্গেট হচ্ছে বাচ্চার নড়াচড়া যদি কমে যায় তাহলে আমরা বুঝি যে বাচ্চাটা খারাপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বাচ্চাটাকে আমরা যত দ্রুত পারি সিজারের মাধ্যমে বা ডেলিভারির মাধ্যমে আমরা বাচ্চাটাকে বাইরে বের করে এনে তারপর তাকে সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখতে চাই,
তো 32-এর আগে গণনা করতে আমরা খুব একটা তাকে উৎসাহ দিই না। আমরা 32 সপ্তাহ হয়ে গেলে তখন বলি বিশেষ করে যে আপনার 12 ঘন্টায় 10 বার নড়ে কিনা। 12 ঘন্টায় যদি বাচ্চা 10 বার নড়ে, দ্যাটস অল। তো অনেকে বলে যে 20 বার নড়ে, অনেকবার নড়ে, তো নো প্রবলেম। কিন্তু 12 ঘন্টায় 10 বারের কম নড়লে সেটা অরিসাম, এবং সেক্ষেত্রে আমাদেরকে নোট ডাউন করতে বলি যে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ ম্যাডাম। এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাডাম গর্ভাবস্থায় বিভিন্ন রক্ত যেতে চায় বা এই নিয়ে অনেকে এসে প্রশ্ন করে। এই রক্ত যাওয়াটা কি ম্যাডাম এটা কি স্বাভাবিক, নাকি এটা খুবই কোনো বিপজ্জনক চিহ্নের ভিতরে পড়ে? শেষের দিকে অর্থাৎ শেষ 3 মাসে যদি রক্ত যায় অবশ্যই বিপজ্জনক চিহ্ন, কারণ আমরা এটাকে বলে থাকি এপিএইচ, অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, এবং দুটো কারণে এটা হয়। একটা হলো গর্ভফুল যদি নিচে থাকে সেটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া, আরেকটা হচ্ছে গর্ভফুল যদি অকালেই আলাদা হয়ে যায়। আমরা জানি যে ডেলিভারির পরে গর্ভফুলটা আলাদা হয় জরায়ু থেকে এবং পড়ে যায়, কিন্তু কারো যদি অসময়ে গর্ভফুল আলাদা হয়ে যায়, এই দুটোই অত্যন্ত ঝুঁকিপূর্ণ কন্ডিশন, এবং প্রত্যেকটা গর্ভবতী নারীর উচিত সঙ্গে সঙ্গেই যে কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া। আচ্ছা, তার মানে এটাই খুবই বিপজ্জনক একটা চিহ্ন, মানে কোনো দেরি করা যাবে না। হ্যাঁ, কোনো দেরি করা যাবে না, ডক্টরের পরামর্শ নিতে হবে। এই অ্যান্টিনেটাল কেয়ারটা কি, এবং এটা ম্যাডাম এর ভিজিটগুলো কিভাবে করবে একজন গর্ভবতী মা? একজন গর্ভবতী মাকে অ্যান্টিনেটাল কেয়ার দেওয়ার জন্য তাদেরকে কষ্ট করে আমাদের কাছে আসতে হবে। বিভিন্ন লেভেলের আমরা জানি স্বাস্থ্যের ব্যবস্থা আছে, টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, এনজিও, অনেক ধরনের সেন্টার আছে। তো মিনিমাম 4টা ভিজিট দিতেই হবে। আমরা বলে থাকি 16 সপ্তাহের মধ্যে একটা, 16 থেকে 28 সপ্তাহের মধ্যে একটা, আর বাকি সময়ের মধ্যে একটা। তো আর WHO গাইডলাইন অনুযায়ী বলা হয়েছে যে প্রথম 28 সপ্তাহ পর্যন্ত মাসে মাসে আসবে, 28 থেকে 34 পর্যন্ত 15 দিন পর পর আসবে, এরপরের সময়টায় সপ্তাহে সপ্তাহে আসবে। আর তারা ডক্টরের কাছে আসলে তারপর আমরা তাদের কাছ থেকে শুনি যে তাদের কোনো শারীরিক সমস্যা আছে কিনা, তাদেরকে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখি এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি। এর মাধ্যমে আমরা তাদেরকে সেবা দিয়ে থাকি এবং তাদেরকে পুষ্টি, চলাফেরা, শোয়া, বসা, ওঠা, খাওয়া দাওয়া, ডায়েট, যেটাকে ডায়েট বলি, সব কিছু সম্পর্কে আমরা পরামর্শ দিয়ে থাকি। এক্ষেত্রে ম্যাডাম যদি ডায়েটের ব্যাপারটা আসলো, যে খাবার দাবার একজন গর্ভবতী মায়ের জন্য আদর্শ খাবারগুলো কি কি হতে পারে ম্যাডাম? আদর্শ খাবার বলতে আমরা তো আসলে সব ধরনের খাবারই খেতে বলি, কারণ এক এক খাবারের এক এক গুণ আছে। মোটামুটিভাবে যা স্বাভাবিক খাবারের তুলনায় আমরা বলি যে আপনি স্বাভাবিক যা খাবার খেতেন আগে তার চেয়ে একটু বেশি করে খাবেন, 1 মুঠ ভাত বেশি খাবেন, যা তরকারি খাচ্ছেন, মাছ খাচ্ছেন, মাংস, সবই একটু করে বেশি করে খাবেন। এটা একটা সাধারণ কথা। আর আমরা বলি যে আপনার খাবারে যেন সব ধরনের খাবারই থাকে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, সবজি, ডাল, দ্যাট ইজ হচ্ছে শস্য জাতীয় যে খাবারগুলো, ফল, শাকসবজি, সব কিছুই কিন্তু রাখতে বলি। পর্যাপ্ত পানি, সবগুলো থাকতে বলি। আর বলি যে একটু হালকা খাবার খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, সহজে হজম হয় এই ধরনের খাবার খাবেন, বাইরের খাবার খাবেন না, এবং হচ্ছে বেশি বেশি ফাস্ট ফুড জাতীয় খাবার খাবেন না। আচ্ছা ম্যাম, অনেকের ক্ষেত্রে দেখা যায় ম্যাম গর্ভাবস্থায় হচ্ছে আয়রন, ফলিক অ্যাসিড, এই ব্যাপারগুলো নিয়ে অনেকে একটু অরিত থাকে এবং ওষুধ অনেকে খায়। সো এই ওষুধ খাওয়া বা মানে খাবার খাওয়ার ভিতরে ম্যাডাম এই কম্বিনেশনটা তার কীভাবে করবে, বা ওষুধ কখন থেকে খেতে পারে, আয়রন, ফলিক অ্যাসিড, এই ব্যাপারটা? স্বাভাবিক খাবার তো সে খাবে, কিন্তু আমরা জানি যে স্বাভাবিক খাবার যথেষ্ট পরিমাণে খেলেও কিন্তু 16 সপ্তাহ থেকে বা আমরা 3-4 মাস থেকেই কিন্তু তার আয়রন ডেফিসিয়েন্সি হবেই হবে, অপরিহার্যভাবে হবে। তো কারণ হচ্ছে তার শরীরে এখন হচ্ছে বাচ্চাকেও তার হচ্ছে বাচ্চা তৈরির জন্য মায়ের শরীর থেকে খাবার নিয়ে নিচ্ছে। সেজন্য আগের মা যিনি আগে মানে না খেলেও চলতো আয়রন, তার কিন্তু এখন আয়রন খেতে হবে, ক্যালসিয়াম খেতে হবে। আর প্রথম 3 মাস কিন্তু আমরা ফলিক অ্যাসিড এখন আমরা ফলিক অ্যাসিড বা ফলিনিক অ্যাসিড তার পরবর্তী জেনারেশন দিয়ে থাকি। এটা হচ্ছে বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট বা মেরুদণ্ড এবং ব্রেইনের কিছু ত্রুটিপূর্ণ অবস্থাকে প্রতিরোধ করে। এই জন্য প্রথম 3 মাস আমরা ফলিক অ্যাসিড বা ফলিনিক অ্যাসিড দিই এবং পরবর্তীতে 16 সপ্তাহ থেকে আয়রন, ক্যালসিয়াম এগুলো দিয়ে থাকি। তারপর যদি তার আরও কিছু ছোটোখাটো সমস্যা থাকে তাহলে অনেক সময় কিন্তু মাল্টিভিটামিনও তাদেরকে আমরা অ্যাডভাইস করে থাকি। ধন্যবাদ ম্যাডাম।
আরেকটা ব্যাপার হচ্ছে যে গর্ভবতী মায়েদের ভ্রমণ রিলেটেড কোনো অনেক সময় উপদেশ দেয় অনেক ক্ষেত্রে, যে সে তার কোথাও মানে দূরে যাইতে পারবে কিনা, বা ট্রাভেলিং এর ব্যাপারটা নিয়ে কি ধরনের সতর্ক থাকা উচিত? ট্রাভেলিংয়ের বিষয়টা আমরা তাদেরকে বলি যে যেগুলোতে ঝাঁকি হয় সেই ধরনের যানবাহনকে অ্যাভয়েড করতে বলি। ট্রেন বাসের চেয়ে বেশি ভালো। আর বিশেষ করে আমরা যদি কিছু ঝুঁকিপূর্ণ অবস্থায় বিমানেও সে চলাফেরা করতে পারে, কিন্তু বিমানেও আমরা বিশেষ করে শেষের দিকে কিন্তু নিষেধ করি। আর হচ্ছে ঝুঁকিপূর্ণ কিছু অবস্থায় আমরা টোটালি জার্নিটা ডিসকারেজ করি, যেমন হচ্ছে এপিএইচ বা রক্ত যাওয়া, তারপর যে বললাম প্রেশার বেশি থাকা, এই ধরনের রোগ থাকলে কিন্তু তাদেরকে আমরা যানবাহনটাকে ডিসকারেজ করি। আচ্ছা ম্যাম, আর এক্ষেত্রে তাদের ড্রেসের ব্যাপারটা ম্যাম কিভাবে হতে পারে, যে কোন ধরনের ড্রেস তারা পরবে ওই সময়টা? তারা অবশ্যই আরামদায়ক এবং ঢিলাঢালা কাপড় চোপড় পরবে। কনস্ট্রিক্টিং বা টাইট করে রাখে, পেটের উপরে চাপ দিয়ে রাখে, এই ধরনের কোনো ড্রেস পরবে না। এবং হচ্ছে অ্যালার্জি করে এই ধরনের ড্রেসও তারা পরবে না। সোজা কথায় স্বাস্থ্যসম্মত, পাতলা, আরামদায়ক এই ধরনের কাপড় পরবে। এবং তারা জুতার ব্যাপারেও কিন্তু সচেতন থাকবে, কারণ আমরা জানি প্রেগনেন্সিতে কিন্তু পেইন হয়, ব্যাক পেইন হয়, সেটা একটা স্বাভাবিক অবস্থা। কিন্তু প্লাস হচ্ছে প্রেগনেন্সিতে পড়ে যাওয়ার বা আঘাত পাওয়ার একটা ভয় থাকে, এই জন্য দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা কিন্তু তাদেরকে হাই হিল পরতে নিষেধ করি। আচ্ছা ম্যাডাম, আর ম্যাম আমরা যদি আবার খাবার একটু আসি, যে কোন ধরনের খাবার খাবে সেটা আমরা জানলাম, বাট কোন ধরনের খাবারগুলো প্রেগনেন্সিতে অ্যাভয়েড করতে হবে বা খাওয়া যাবে না? খাওয়া যাবে না বলতে আমরা আসলে আনারস এবং পেঁপেটাকে ডিসকারেজ করি, কারণ এরা হচ্ছে অ্যাবর্শন ঘটায় কারো কারো ক্ষেত্রে, সেই জন্য আমরা এই দুটোকে টোটালি তাদেরকে ডিসকারেজ করি। আর যদি কেউ ব্যক্তিগতভাবে কারো কোনো অ্যালার্জি জাতীয় খাবার থাকে, তাদেরকে বলি যে সেটা থেকেও আপনি দূরে থাকবেন। আর খাবে তো ভালো ভালো খাবার সবই খাবে, আদারওয়াইজ কিন্তু তেমন কোনো রেস্ট্রিকশন নেই, সব কিছুই খেতে পারবে। আরেকটা প্রশ্ন হচ্ছে ম্যাডাম, প্রেগনেন্সিতে যে আমরা বিভিন্ন সমস্যাগুলো জানলাম, এই সমস্যাগুলোর জন্য একজন স্বাভাবিক মা সে যে ধরনের ওষুধ খেতে পারে, একজন প্রেগন্যান্ট গর্ভবতী মা কি ওই ধরনের ওষুধগুলোই খেতে পারে, নাকি তার জন্য কোনো রেস্ট্রিকশন আছে যে সবগুলো ওষুধ, সব ওষুধ তার জন্য খাওয়া যাবে না? মানে যদি ম্যাডাম বলি যে প্রেশারের ওষুধ, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রেশার বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি সে যে কোন ধরনের প্রেশার ওষুধ খেতে পারে, নাকি তার জন্য রেস্ট্রিকশন বা ফিক্সড কোনো প্রেশার ওষুধ আছে? হ্যাঁ, তাদের জন্য আসলে প্রেগনেন্ট মাদারদের জন্য একটু রেস্ট্রিকশন আছে। যেমন ধরেন আপনি বলেছেন তাদেরকে অন্য স্বাভাবিকটা মহিলা কিন্তু গ্যাস্ট্রিক হলে গ্যাস্ট্রিকের ওষুধ খায়, মাথা ব্যথা হলে মাথা ব্যথা ওষুধ খায়, কিন্তু আমরা কিন্তু তাদেরকে খুবই রেস্ট্রিক্টেড মেডিসিন দিই। বেশি প্রথম 3 মাসে কিছু রেস্ট্রিকশন আমরা মেনটেন করি, কারণ তখন বাচ্চা গঠনের বিষয় থাকে, এবং আমরা তাদেরকে বুঝিয়ে থাকি যে প্রবলেম হলে আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। যেমন এই সময় আমরা কিন্তু, কারণ আমরা জানি প্রেগনেন্সিতে ক্যাটেগরি FDA অ্যাপ্রুভ যে ড্রাগসগুলো, সেগুলোকে তো ABCDE ভাগ করা হয়, সবচেয়ে নিরাপদ, কম নিরাপদ, অনিরাপদ, এভাবে বিভিন্ন ক্যাটাগরি আছে। তো সেক্ষেত্রে আমরা নিরাপদ ওষুধগুলোই কিন্তু তাদেরকে দিই। আর তৃতীয় হলো যেটা বললেন যে প্রেশারের কথা, হ্যাঁ, প্রেশারের ক্ষেত্রে কিন্তু আমরা অন্যান্য মহিলাদেরকে যে ওষুধ দিই, এক্ষেত্রে কিন্তু আমরা সেই ধরনের ওষুধ দিই না, আমরা অন্য ধরনের ওষুধ দিই। সেই জন্য অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ মতো প্রেশার ওষুধ খেতে হবে। তেমনি ডায়াবেটিসের বেলায়ও কিন্তু একটা সাধারণ মহিলা কিন্তু যে কোনো ওষুধ খেতে পারে, ইনসুলিন দিতে পারে, কিন্তু প্রেগনেন্সিতে আমরা যদি ডায়েটেও কন্ট্রোল না আসে, সেক্ষেত্রে আমরা ইনসুলিন বেশি প্রেফার করি, আমরা কিন্তু ওষুধ প্রেফার করি না, কারণ ওষুধগুলো হচ্ছে প্লাসেন্টা ক্রস করে বাচ্চার শরীরে চলে যাবে এবং বাচ্চার ক্ষতি করবে। আচ্ছা ম্যাডাম, এরকম কোনো ম্যাম আপনার অভিজ্ঞতা আছে কিনা যে এই প্রেগনেন্সিতে এই ধরনের অনিরাপদ যে ওষুধগুলো খাওয়া যাবে না, ওই ওষুধগুলো খেয়ে তারপর আপনাদের কাছে এসেছে এবং পরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে? মহিলারা অনেক সচেতন, বিশেষ করে ডিজিটাল যুগ, তারা ডক্টরের কাছে না গেলেও মানে মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জানতে পারে, অনেকটাই কনসিয়াস এবং অনেকটাই সচেতন, তারা বিভিন্নভাবে তারা অ্যাডভাইসগুলো পায়। যেমন হচ্ছে আমরা হলো প্রথম 3 মাসে কৃমির ওষুধের মধ্যে কিছু আছে যেগুলো কিনা বাচ্চার ত্রুটিপূর্ণ, যেহেতু আমরা বলেছি প্রথম 3 মাসে বাচ্চাটা তৈরি হয়, তার শারীরিক গঠনটা তৈরি হচ্ছে, এই সময় কিন্তু শারীরিক গঠন বিকলাঙ্গ হতে পারে।
আর কিছু মেডিসিন আছে, তবে এখন অনেক ভালো ভালো মেডিসিন আসাতে সেগুলো আর লাগে না। আগে খাওয়া হতো থ্যালিডোমাইড, এই ধরনের ওষুধ খেলে বা ভিটামিন এ জাতীয় ওষুধ কিছু যদি খুব বেশি মাত্রায় খেয়ে ফেলে তাহলে শারীরিক বিকলাঙ্গ হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে ম্যাডাম, গর্ভাবস্থায় কিছু ট্রাইমেস্টারে ভাগ করা হয়। এই ট্রাইমেস্টারটা কিভাবে ভাগ করে এবং এটা কোনটা কত মাস থেকে কত মাসে কোন ট্রাইমেস্টারে পড়ে যায় ম্যাডাম? গর্ভাবস্থায় আসলে 3টা ভাগ করা হয়। প্রথম হচ্ছে আপনার 12 সপ্তাহ পর্যন্ত আমরা বলি ফার্স্ট ট্রাইমেস্টার, 13 থেকে 28 পর্যন্ত সেকেন্ড ট্রাইমেস্টার, আর 29 থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে লাস্ট ট্রাইমেস্টার। আচ্ছা, এই কোন এই ফার্স্ট সেকেন্ড থার্ড এই 3টা ট্রাইমেস্টারের কি ম্যাডাম ওষুধ খাওয়ার ভিন্নতা আছে, যে এই ট্রাইমেস্টারের জন্য এরকম ওষুধ খাওয়ার ভিন্নতা কিছুটা আছে, কিন্তু আসলে এই বিভিন্ন ট্রাইমেস্টারে তার গর্ভবতী মায়ের সমস্যাগুলো ভিন্ন ভিন্ন হয় এবং জটিলতাও ভিন্ন ভিন্ন হতে পারে এবং বাচ্চাটারও কিন্তু ভিন্ন ভিন্ন অবস্থা থাকে। প্রথম দিকে একদম ছোট থাকে, সেই সময় বাচ্চার গঠনের বিষয়টা আসে, মায়ের পুষ্টির বিষয়টা আসে। দ্বিতীয় দিকে আমরা জানি বাচ্চাটা বড় হচ্ছে, প্রপারলি বড় হচ্ছে কিনা, বা মায়ের যে কিছু কিছু রোগ তখন আসতে পারে, বিশেষ করে ডায়াবেটিসটা আমরা কনসিয়াস থাকি। তারপর হচ্ছে আর শেষের দিকে বিশেষ করে এখন যে অনেকগুলো ডেঞ্জার সাইন বা বিপজ্জনক চিহ্ন বেশিরভাগই কিন্তু শেষের দিকে আসে। আর মায়ের প্রেশার, বাচ্চার গ্রোথ সব কিছু মিলিয়ে আর কি 3টা ভাগ করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম নিয়ে আসে। আচ্ছা ম্যাডাম, গর্ভবতী মায়ের যদি ডায়াবেটিস থাকে এই ক্ষেত্রে এটা বাচ্চার কি ধরনের ইফেক্ট করতে পারে, কি সমস্যা করতে পারে? গর্ভবতী মায়ের যদি ডায়াবেটিস আগে থেকেই থাকে তাহলে বাচ্চা কিন্তু বিকলাঙ্গ হতে পারে। বাচ্চার যেটাকে আমরা বলি গর্ভপাত হতে পারে। আর যদি নতুন করে ডায়াবেটিস হয়, যেটাকে আমরা জিডিএম বলি, সেইটার কারণে অথবা আগে থেকে ডায়াবেটিস ছিল, ফ্র্যাঙ্ক ডায়াবেটিস যাকে বলছি, সে দুটোর কারণেই কিন্তু যে কোনো সময় গর্ভপাত হতে পারে। তারপর শরীরে পানি আসতে পারে, প্রেশার হতে পারে এবং হচ্ছে অসময়ে বাচ্চা, যেটাকে আমরা বলি প্রিমেচিউর লেবার, অসময়ে তার ব্যথা উঠে যেতে পারে, আর অসময়ে বাচ্চা হয়ে যেতে পারে, অপুষ্ট বাচ্চা হতে পারে। এবং বাচ্চার কিছুটা কিন্তু বাচ্চা হওয়ার পরেও ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে বা হাইপোগ্লিসেমিয়া, সুগার নেমে যেতে পারে, এবং বাচ্চার কিন্তু কখনো কখনো বাচ্চাও ডায়াবেটিক হতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ম্যাডাম, গর্ভে শিশুর অবস্থান, মানে এটা কয় ধরনের হতে পারে বা এর সমস্যা হলে কোন ধরনের সমস্যাগুলো হতে পারে মা এবং বাচ্চার? গর্ভবতী বাচ্চার পজিশন স্বাভাবিক, যেটা পজিশন নর্মাল ডেলিভারির জন্য যেটা প্রয়োজন, সেটা আমরা বলি যে বাচ্চার কেফালিক পজিশন থাকবে, অর্থাৎ বাচ্চাটা লম্বালম্বিভাবে অবস্থান করবে এবং মাথা থাকবে নিচের দিকে। এছাড়াও কিন্তু বাচ্চা অবলিক হতে পারে বা ট্রান্সভার্স বা আড়াআড়ি থাকতে পারে। বাচ্চার লম্বালম্বি আছে বাট মাথা উপরে, পা নিচে, এই ধরনের অবস্থান হতে পারে। এটা ম্যাম হচ্ছে কতদিন পরে বোঝা যায় যে তার বাচ্চার পজিশনটা ঠিক আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা? আমরা বলে থাকি যে 36 সপ্তাহ পর্যন্ত বাচ্চা নড়াচড়া করে, কাজে 36 সপ্তাহে আমরা আল্ট্রাসাউন্ড করে যেটা পাই পজিশন, সেটাকে আমরা স্টেবল বলি, অর্থাৎ এটা আর চেঞ্জ হবে না। তো 36 সপ্তাহে কারো যদি আমরা আড়াআড়িভাবে বাচ্চা আছে এরকম পাই বা বাচ্চা উল্টে আছে এরকম পাই, তাহলে আমরা বলি যে এই পজিশন আর চেঞ্জ হবে না, আপনাকে অবশ্যই ডেলিভারিটা সিজারের মাধ্যমে করতে হবে। আরেকটা ব্যাপার ম্যাডাম, অনেক ক্ষেত্রে শোনা যায়, অনেককে বলে যে বাচ্চার পজিশন উল্টা ছিল বাট পরে ধীরে ধীরে সোজা হয়ে গেছে, এটা কি আসলে হয় নাকি? এটা হচ্ছে এই যেটা আমি বললাম যে বাচ্চার পজিশন হচ্ছে 33 সপ্তাহে 30 সপ্তাহে ব্রিজ ছিল বা উল্টো ছিল, কিন্তু আমরা তো বললাম যে তখন হচ্ছে আনস্টেবল, ও তো নড়তেই থাকবে, ঘুরতেই থাকবে পানির মধ্যে, এবং 36-এর পরে আর পরিবর্তন হয় না। তো 36-এ গিয়ে হয়তো চেঞ্জ হয়ে গিয়েছে, আবার কেফালিক হয়ে গিয়েছে। এবং পেশেন্টরা কিন্তু আমরা পাই, তারা আমাদের কাছে 4 মাস 5 মাসে হয়তো ব্রিজ বা উল্টো হয়ে আছে, পেশেন্টরা খুব অরিড, তখন তাদেরকে বুঝাই যে বাচ্চা ঘুরে যাবে, আপনি দুশ্চিন্তা করবেন না, এবং ম্যাক্সিমামই কিন্তু ঘুরে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে গর্ভাবস্থা একটা নর্মাল ডেলিভারি, একটা হলো সিজারিয়ান সেকশন। ম্যাডাম, কখন একজন মা বুঝবে তার নর্মাল ডেলিভারি সম্ভব বা হবে, এবং কখন সে বুঝতে পারবে না আর নর্মাল ডেলিভারি সম্ভব না, এখন তাকে সিজারে যেতেই হবে, এই দুটা বিষয় ম্যাম যদি বলি। এটা হচ্ছে আসলে নর্মাল ডেলিভারি
জন্য ডাক্তারের কাছে তো তাকে নিয়মিত চেক আপে থাকতেই হবে। তাদের নিজেদের একার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া আসলে কঠিন। ডাক্তার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার যদি শারীরিক কোনো সমস্যা না থাকে, বাচ্চার পজিশন ঠিক থাকে, পানি ঠিক থাকে, বাচ্চার সময়টা আর কি, যদি বাচ্চা যেটাকে আমরা বলি ম্যাচিউর বাচ্চা, খুব সময় মতোই বাচ্চা হওয়ার টাইমটা ঠিক আছে, তার গ্রোথ ঠিক আছে, মায়েরও তেমন কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা নেই, তার প্রেশার নেই, তার ডায়াবেটিস নেই, সব কিছু মিলিয়ে তখন আমরা বলি যে হ্যাঁ আপনার নর্মাল ডেলিভারি হতে পারে, আপনি অপেক্ষা করতে পারেন সময় পর্যন্ত, মানে অর্থাৎ আমরা ইডিডি পর্যন্ত বা যেটা আমরা ডেট দিয়ে দিই মায়েদেরকে, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করতে পারেন। আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা অগ্রিমই বলে দিই যে আপনি অপেক্ষা করবেন না, তাহলে আপনি কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবেন। যেমন হচ্ছে যে বললাম অলরেডি, যে বাচ্চা যদি আড়াআড়িভাবে থাকে, বাচ্চা যদি উল্টো পজিশনে থাকে, বাচ্চার পানি যদি অতিরিক্ত কম থাকে, তাহলে কিন্তু আমরা বলে দিই যে আপনি আর নর্মালের জন্য অপেক্ষা করবেন না, তাহলে কিন্তু আপনার বাচ্চা এবং আপনি দুজনেই বিপদগ্রস্ত হবেন। এক্ষেত্রে মানে আরেকটা ছোট্ট ব্যাপার হচ্ছে যে এটা তো ম্যাডাম শুধু জানলাম মায়ের জন্য করণীয়, গর্ভাবস্থার সময় শুধু একটা পুরো ফ্যামিলি এখানে অ্যাটাচ থাকে। এক্ষেত্রে সেই গর্ভবতী মায়ের তার ফ্যামিলি মেম্বারদের জন্য ম্যাম কোন ধরনের উপদেশগুলো আপনি দেবেন, বা তাদের জন্য কি কি করণীয় হতে পারে গর্ভবতী মায়েদের প্রতি? পরিবারের সদস্যদের তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রোল আছে, কারণ এখানে তো একটা শারীরিক অবস্থার সাথে মানসিক একটা ব্যাপার জড়িত থাকে। বিশেষ করে কাছের মানুষ, হাজবেন্ড, স্বামীদেরকে যদি তারা মায়ের বাসায় থাকে বা শ্বশুরের বাসায় থাকে, তাদের সবাইকে আমি বলবো যে আপনারা তাদের প্রতি সহানুভূতিশীল হন। তাদেরকে নিজেদের, বিশেষ করে শ্বশুর বাড়িতে আমরা বলি যে নিজের মেয়ের মতো ভাবুন। তাদেরকে ভারী কাজ করতে দেবেন না, তাদেরকে হচ্ছে পুষ্টির ব্যাপারে খেয়াল রাখবেন, এবং তাদের সাথে এই সময় খারাপ আচরণ করা যাবে না। এবং তাদের যদি কোনো প্রবলেম হয় বা ছোটোখাটো যাই সমস্যা হয় না কেন, তাদেরকে যেন অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে রাখে। এই পরামর্শগুলো তাদেরকে অবশ্যই আমি বলে থাকি। এবং এক্ষেত্রে ম্যাডাম মানসিক কোন ধরনের সাপোর্ট তাকে দিতে পারে গর্ভবতী মাকে, তার পরিবারের সদস্য যারা আছে? মানসিক সাপোর্ট বলতে মোটামুটিভাবে আসলে এগুলোর মাধ্যমেই তার একটা মেন্টাল সাউন্ডনেস চলে আসে, যে ভয়ের কিছু নেই। একটা হচ্ছে বোঝানো, আমি বলে থাকি যে আপনারা ছোটোখাটো যে সমস্যা হয় আপনাদের নানিদের দাদিদের কাছে জানবেন যে এগুলো আসলে হয়ে থাকে, এগুলো তো ভয়ের কিছু নেই, কারণ প্রত্যেকটা সমস্যার জন্য তো দৌড়ে দৌড়ে ডাক্তারের কাছে আসা সম্ভব না। এটা একটা বিষয়। আর সাহস দেবে যে আমরা তোমার পাশে আছি, কোনো সমস্যা হলে আমরা তোমাকে সর্বতভাবে সাহায্য করব। আর যেটা বললাম, তার রেস্টের ব্যাপারটা এনশিওর করবে, পুষ্টির ব্যাপারটা এনশিওর করবে, তাকে কাজের ব্যাপারটা, বিশ্রামটা এনশিওর করবে। এইভাবে সে কিন্তু সাহায্য দিতে পারে। আরেকটা কথা হলো, সবচেয়ে এই সময় আমরা তাদেরকে মেন্টাল সাউন্ডনেসের জন্য ভালো ভালো বই পড়তে বলি। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে সবাইকে বলি যে আপনারা এই সময় কোরআন পড়বেন, হাদিস পড়বেন, ভালো ভালো মনীষীদের বই পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন। আশা করা যায় আপনারা ভালো থাকবেন। ম্যাডাম আপনাকে ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় মেডিকোয়ালসে এসে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আর আমার দর্শকদেরকেও ধন্যবাদ যারা আমার অনুষ্ঠান শুনছেন। এবং যদি এটা কারো কাজে লাগে তাহলে নিজেকে আসলে ধন্য মনে করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।